এসএসসি নিয়োগ দুর্নীতিতে কিন্তু ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের যে রায় তাতে কিন্তু কোনো স্থগিতাদেশ দেয়নি, কিন্তু বিষয় হচ্ছে যেটা এসএসসির তরফ থেকে জানানো হচ্ছে যে 19,000 নাকি বৈধ চাকরি হয়েছে, মানে যারা যোগ্য, এবং প্রায় 8,000-এর কিছু বেশি যারা অযোগ্য। যেটা আমরা জানতে চাইছিলাম এতদিন ধরে, এবং বাংলার মানুষও জানতে চাইছিল যে কতজন অযোগ্য এবং কতজন যোগ্য, সেটা কিন্তু নির্দিষ্টভাবে সুপ্রিম কোর্টে আজকে জানিয়েছে এসএসসির তরফ থেকে যে 8,000-এর কিছু বেশি অযোগ্য। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপির মুখপাত্র বিমল শঙ্কর নন্দ। বিমলবাবু নমস্কার। এই যে যোগ্য এবং অযোগ্য নিয়ে কিন্তু লাগাতার একটি কথা চলছিলেন এবং হাইকোর্ট বারংবার চেয়েছিল যে এইটা জানাতে এসএসসির থেকে, তারা কিন্তু সেইভাবে জানাতে পারেনি, কিন্তু সুপ্রিম কোর্টে আজকে তারা জানিয়েছে 19,000 যোগ্য এবং 8,000-এর কিছু বেশি সংখ্যক যারা অবৈধ বা অযোগ্যভাবে নিয়োগ হয়েছে। কি বলবেন এই বিষয়ে? না, সে তো বুঝলাম, যোগ্য অযোগ্যের কথাটা পরে আসছি। ওদের একজন কে সুপ্রিম কোর্টের লয়ার আছেন না, এমপি, তুড়ি মেরে না হয়ে যাবে 5 মিনিটে, একদম সব নাকি স্টে হয়ে যাবে। আজকে কত মিনিট, কত 5 মিনিট পেরিয়ে গেছে, উত্তরটা দিতে হবে না? সুতরাং এই সমস্ত লোকগুলোকে যত গুরুত্ব কম দেওয়া যায় তত ভালো। এরা ওই সার্কাসে এদের ভালো জায়গা ছিল আর কি, রাজনীতিতে এসে পড়েছে। যাই হোক, এবার আসল কথা আসি, যোগ্য এবং অযোগ্য। আমরা তো প্রত্যেকে চাই, মাননীয় প্রধানমন্ত্রী এ রাজ্যে এসে বলে গেছেন যে যোগ্য লোকেদের চাকরি গেছে, এটা হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি, এবং তাদের মান সম্মান নষ্ট হয়েছে, তাদের পরিবারের ওপর চাপ পড়েছে, তারা বসে আছে ধর্মতলায়। এর জন্য কে দায়ী? এর জন্য দায়ী পরিষ্কার এই দলটা, যারা সরকার চালায়, যে সরকার একটা স্কুল সার্ভিস কমিশন তৈরি করেছে এবং তারা ঠিকমতো চাকরি দিতে পারেনি এবং লুকিয়েছে। ফলে দায়িত্বটা কিন্তু এদের নিতে হবে, এক। দ্বিতীয় কথা, এই যোগ্য অযোগ্য ওরা বুঝলো কী করে? অযোগ্য না হয় বুঝলুম, যোগ্যটা বুঝলো কী করে? আরে মুখে যোগ্য বললে তো হবে না, যোগ্য যে তার প্রমাণ তো কাগজপত্র, কোর্ট কাগজপত্র বোঝে, কোর্ট কিন্তু মুখের কথা বোঝে না। তাহলে কাগজটা এলো কোত্থেকে? যদি ওদের কাছে কাগজ থাকে তাহলে তারা হাইকোর্টে সেটা পেশ করেনি কেন? বিচারপতি বসাক এবং বিচারপতি রশিদির রায়টা আমি দুবার পড়েছি, এবং পরিষ্কার তারা কখনো চাননি যে যোগ্যদের চাকরি বাতিল হয়ে যাক, কিন্তু তারা বারবার চেয়েছিলেন যে স্কুল সার্ভিস কমিশন এসে তাদের বলে দিয়ে যাক প্রমাণ সমেত যে কারা যোগ্য কারা অযোগ্য। স্কুল সার্ভিস কমিশন আজ অবধি সেটা কিন্তু একবারও করেনি। কেন করেনি? সুতরাং এই দায় এদের নিতে হবে। আর হাইকোর্টের তথ্য গোপন করা এটা আর একটা মারাত্মক অপরাধ, এরা সেটা করে বসেছে। সুতরাং যোগ্যদের চাকরি থাক, সেটা নিয়ে আমাদের কোনো নেই, বরং আমরা তো চাইছি, আমরা তো লিগ্যাল সেল দিয়ে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এই যে স্কুল সার্ভিস কমিশন, যেটা রাজ্য সরকার পোষিত একটি সংস্থা এবং যেটা অ্যাবসলিউটলি এই রাজ্যের শাসক দল যাদের সঙ্গে যুক্ত, এই স্কুল সার্ভিস কমিশন এই সরকার ওরা চালায়, তাদের জবাবদিহি করতে হবে। কেন হাইকোর্টে সঠিক তথ্য দেওয়া হলো না? কেন এই যোগ্য লোকগুলোর একটা নাইটমেয়ারিক সিচুয়েশন হয়ে গেল, নাইটমেয়ার হয়ে গেল? ওদের কাছে একটা দুঃস্বপ্নের এই যে দিনগুলো পেরোলো, তার দায় কে নেবে? সেই দায় কিন্তু এদের নিতে হবে, শাসক দলকে নিতে হবে। কিন্তু বিমলবাবু, প্রশ্ন হচ্ছে এই যে 19,000 যারা যোগ্য বলা হচ্ছে, তারাও যে যোগ্যতা নিয়ে সেই 19,000 তারা বৈধভাবেই যে পাশ করে চাকরি করছে, সেটাও তো পরিষ্কারভাবে এসএসসিকে জানাতে হবে। এখানেও তো প্রশ্ন যে এই 19,000 ঠিক কিনা, সেটাই বা কীভাবে বোঝা যাবে? আইন কিন্তু প্রমাণ বোঝে, আইনের কাছে ওসব আবেগ টাবেগের কোনো স্থান নেই। আইন বোঝে প্রমাণ, আইন বোঝে কাগজ। এখন স্কুল সার্ভিস কমিশন করেছে কি, তারা এই ওএমআর সিটগুলো সব নষ্ট করে ফেলেছে। তার মধ্যে কিছু ওএমআর সিট, বা পুরোটা আমি জানি না কতটা, সেটা কিন্তু সিবিআই উদ্ধার করেছে জনৈক পঙ্কজ বনসলের কাছ থেকে। সেটা ওই নাইসার, যাকে ওই সাবটেন্ডার দিয়েছিল, সেই সংস্থার হয়ে কাজ করতো। সে এসে দেখলো এখানে তো ভালোই বিক্রি বাটা চলছে, সে বাটা ওগুলো তুলে নিয়ে চলে গিয়েছিলো, ওর কাছ থেকে নিয়ে চলে এসছে। সেটা অথেন্টিক কিনা, সেই অথেন্টিসিটি কে নির্ধারণ করবে, সেগুলো আইনের ব্যাপার, আমি জানি না। কিন্তু আমার বক্তব্য যে এই যারা যোগ্য, তাদের যোগ্যতার পক্ষে কাগজ দিতে হবে। কাগজ না হলে কখনো আইন অনুযায়ী যোগ্য বলা যাবে না। কিন্তু আবার আমি বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেছেন সেটা আমাদেরও কথা, যোগ্যদের চাকরি রাখতে হবে এবং তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব। তদন্তে এবং গ্রেফতারিতেও কিন্তু স্থগিতাদেশ সেইভাবে দিল না সুপ্রিম কোর্ট, তাহলে কি মাথা অবধি পৌঁছবে? কারণ সুপ্রিম কোর্টও আজকে বলেছেন মাথায় যেতে হবে। একদম পৌঁছানো উচিত, মাথা ঘাড় গলা সবই এখন ধরা উচিত। এবারে সব বাড়াবাড়ি হয়েছে, এবার সবাই ধরে টানতে হবে সবাইকে। কারণ এই দুর্নীতিটা একটা দুটো লোকের কাজ নয়, এটা একটা সাংগঠনিক প্রাতিষ্ঠানিক দুর্নীতি, বহু মানুষের সঙ্গে যুক্ত। স্বাধীন ভারতের বৃহত্তম কেলেঙ্কারি এটা, এর মূল খুঁজে বার করতেই হবে, যার জন্য যাকে খুশি ধরতে হবে।
এসএসসি নিয়োগে যাতে মন্ত্রিসভার কারুকে এই মুহূর্তে গ্রেফতার করা না যায় তার জন্য কিন্তু রাজ্য সরকার তড়িঘড়ি একটা রক্ষা কবচের জন্য আবেদন করেছিল। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, যেহেতু নির্বাচন চলছে? এটা বাঁচার দায়ে করছে। একটা রাজ্যে যদি সবকটা অ্যারেস্ট হয়ে যায় তাহলে আর একটা নতুন নজির তৈরি হবে। এ তো নজিরের পর নজির এরা করে চলেছে, চুরির নজির, বদমাইশির নজির, গুন্ডামির নজির, সমস্ত নজির এরা করেছে। এবারে যদি গোটাটা ঢাকি সমেত বিসর্জন হয়ে যায় তখন নতুন একটা নজির হবে। সেই জন্য তো সব তত্তর করে কাঁপছে, মুখ দিয়ে আজে বাজে কথাবার্তা বেরোচ্ছে। কিন্তু আবার আমি বলছি, আইনের হাত অনেক লম্বা, সে ধরে না একবার যখন ধরে ওটা ওই শিয়াকুল কাঁটার মতো, ও আর ছাড়ে না একেবারে। সুতরাং এই শিয়াকুল কাঁটা ধরেছে এদের। পরবর্তী শুনানি জুলাই মাসে, এবং এই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা আসতেই তিনি একদম ঠিকই বলেছেন, আমি চুটকি দিয়েই বলেছিলেন যে 1 মিনিটের স্থগিতাদেশ হয়ে যাবে, ওটা কোনো ব্যাপারই নয়। এবং সেই শুনানি কিন্তু জুলাই মাস অবধি চলে গেল, এবং আমরা দেখলাম গতকালও শুনানি চলাকালীনও সেটা শেষ করতে পারিনি, আবারও আজকে সেই শুনানি হলো এবং চলছে এখনও, পুরোপুরি রায় এখনও আসেনি। এই যে 1 মিনিটে স্থগিতাদেশ হলো না, এবং মুখ্যমন্ত্রীও বলছেন যে সব দায় এসএসসি উত্তর দেবে, এসএসসি পরিসংখ্যান দেবে, সব এসএসসি করবে। এখানে পার্থ চুরি করলে পার্থর দায় দলের নয়, এখানে বালু চুরি করলে বালুর দায় দলের নয়, এখানে এসএসসি কিছু করলে এসএসসির দায় এখানে সরকারের নয়। আমার প্রশ্ন, সরকারটা কি করতে আছে? এই সরকারটা কি করতে আছে আমার একটা প্রশ্ন। আরে বাবা, রাজনীতি করা যায়, আন্দোলনও করা যায়, সরকার চালানো খুব ডিফিকাল্ট ব্যাপার, অত্যন্ত জটিল ব্যাপার জনপ্রশাসন পরিচালনা করা। অযোগ্যদের হাতে প্রশাসন পড়লে যা হয়, এটা পশ্চিমবাংলায় ঘটেছে। একজন প্রশাসক তিনি নৈর্ব্যক্তিক হবেন, তিনি মানে নিজের অপরের ব্যাপারটা দেখবেন না, তিনি পরিষ্কার লড়াইটা করবেন সকলের জন্যে, তার কাজ সকলের জন্যে। এখানে প্রশাসন 2-4টে লোকের জন্যে, এখানে প্রশাসন চলে না, জমিদারি চলে, কেউ বোঝে না। ইজ ইট অ্যাডমিনিস্ট্রেশন, ইজ ইট পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ইন ওয়েস্ট বেঙ্গল? এটাকে জনপ্রশাসন বলা যায়? আমি তো বলি জনপ্রশাসন নয়, এটা একটা জনপ্রশাসন নামে হাস্যকর কিছু একটা চলছে। আর এইসব চুটকি মার্কা লোকগুলো, ওরা পাবলিকে ওদের নিয়ে কি আলোচনা করে, একটু পাবলিককে জিজ্ঞেস করো, পাবলিক বলে দেবে। সরকার কি সত্যি দায় ছাড়তে পারে? কারণ সুপার নিউমারেটিক পদ যে তৈরি করা হয়েছিল সেইখান থেকে দাঁড়িয়েও কিন্তু আজকে সওয়াল জবাব হয়েছে। তাহলে কি দল বা সরকার বলতে পারে আমাদের দায় নেই? কোর্ট তো বলে দিয়েছে, যারা যারা সুপার নিউমারিক পোস্ট নামক এই অদ্ভুতুড়ে জিনিসটি তৈরি করার চেষ্টা করেছিল সবকটাকে দরকার হলে কাস্টডিতে নিয়ে নিন প্রয়োজনে। সুতরাং প্রত্যেকে দায়ী। আরে সরকার দায়ী হবে না তো কে দায়ী হবে? রাস্তার হরিপদ কেরানি দায়ী হবে না? কেউ হয় নাই কি কখনো? এরা মানে আসলে শিক্ষা দীক্ষা না থাকলে যা হয়, একদল অশিক্ষিতের হাতে ক্ষমতা চলে গেলে যা হয় পশ্চিমবাংলায়, থেকে রাজ্য চালাতে পারে না এরা, এইসব কথাবার্তা বলবে। দায় নিতেই হবে, কিচ্ছু করার নেই, দায় নিতেই হবে। সন্দেশখালীতেও কিন্তু যে ঘটনা আমরা দেখলাম, সন্দেশখালীর মহিলাদের রীতিমতন ডিটেন করা হলো, তাদের ধরা হলো, এবং সেই নিয়েও আজকে বিজেপির তরফ থেকে সেখানে প্রতিবাদ করা হয়েছে। কিভাবে দেখছেন বিষয়টা? হ্যাঁ, সন্দেশখালী নিয়ে এরা ভেবেছিল যে একেবারে বিজেপিকে জব্দ করে দেবে, দেখা গেল উল্টো কাঁটা হাতে ফুটে গেছে। এখন সবাই বুঝে গেছে যে এরা একেবারে মিথ্যে কথাবার্তা বলছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যখন নন্দীগ্রাম ঘটনা ঘটছিল, সেই নন্দীগ্রামের সময় সিপিএম তো কম চেষ্টা করেনি, পাল্টা মিছিল করেছিল, পাল্টা সব লেখাবার করা হয়েছিল। এখন যারা তৃণমূল করে তখন তারা সিপিএমের বড় বড় নেতা ছিলেন অনেকে, তারা তো একবারে কবিতা টবিতা লিখে মাতিয়ে দিয়েছিলেন। তারপরেও মানুষ কিন্তু সিপিএমকে বিশ্বাস করেনি, মানুষের তৃণমূল দলটাকেও বিশ্বাস করছে না। বিশ্বাসযোগ্যতা একবার নষ্ট হলে সে আর ফেরত পাওয়া যায় না। আজও কিন্তু তৃতীয় দফার ভোট, এবং বিভিন্ন জায়গায় কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে, বুথ দখল, এবং শুধু তাই না, বোমা উদ্ধার হয়েছে মুর্শিদাবাদ থেকে। আমরা দেখেছি গতকাল একটি বাচ্চারও প্রাণ গেল। কি বলবো? মানে দুঃখের কথা হচ্ছে, আমরাও তো সন্তানের পিতা, সে মায়ের ওই কান্না দেখে, তার ছেলের ছবি নিয়ে কান্না আছে, মৃত ছেলেকে নিয়ে কান্না, এ কি সামান্যতম এগুলো এফেক্ট করে না এই প্রশাসকদের? যে তারাও তো নিশ্চয়ই মানুষ, এটা কি মানবতার বিরুদ্ধে চলে গেল ওরা? আমি বুঝে উঠতে পারছি না। আমার তো নিজের কষ্ট হয়েছে কালকে মায়ের এই কষ্ট কান্না দেখে। সুতরাং আমি জানি না ইতিহাস এদের ক্ষমা করবে কিনা, ইতিহাসের কোন আস্থা কুঁড়ে এদের ঠাঁই হবে, কিন্তু ক্ষমা এদের করবে না কেউ। এরা যে অপরাধগুলো করে যাচ্ছে, সিপিএম ক্ষমা পায়নি, এরাও ক্ষমা পাবে না। বিমলবাবু, মোদিজির গ্যারেন্টি আমরা শুনেছি, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্যারেন্টি হচ্ছে যদি কেন্দ্রীয় সরকার কিছু না দেয় তিনি সমস্ত কিছু রাজ্যবাসীকে তিনি দেবে, মানে রাজ্য সরকার দেবে।
তৃণমূল হচ্ছে নকলের গ্যারেন্টি, দলটা কংগ্রেসের নাম, তার সমস্ত অর্গানাইজেশনে একটা করে টি বসিয়ে দিয়েছে, বাকি সব কংগ্রেসের নাম। নরেন্দ্র মোদী যে গ্যারেন্টি দিলেন, এখানে একটা গ্যারেন্টি কনসেপ্ট চালু করলো। আরে নকল করে 30 নম্বর পাওয়া যায়, নকল করে, আমি তো শিক্ষকতা করি বহু বছর, আমি দেখেছি নকল করে ফেল, অধিকাংশই ফেল করে, 2-4 জন যদি পায় টেনে টুনে 30টা পেয়ে যায়, নকল করে ফার্স্ট ডিভিশন হয় না। সুতরাং ওই নকল করে লাভ নেই। মোদি হতে গেলে বহুত সাধনা করতে হবে, অত সহজে হওয়া যায় নাকি মোদি? অসংখ্য ধন্যবাদ বিমলদা।